নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আপনাদের সঙ্গে রয়েছে আমি সহেলি। শুরু করছি রাত 10টার সংবাদ। তবে প্রথমেই চোখ রাখবো সংবাদ শিরোনামে। চাকরির দাবিতে ফের সরব এসটিডিটি চাকরি প্রার্থীরা। মঙ্গলবার টিআরপিটি কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন তারা। অভিযোগ, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার বড় কাঁঠাল ব্রাঞ্চে হয়রানির শিকার গ্রাহকরা। ক্ষুব্ধ হয়ে ব্যাংক ঘেরাও করলেন তারা। ফের পারিবারিক বর্বরতার চিত্র। কমলপুরে ছোট ভাইকে খুনের দায়ে গ্রেপ্তার বড় ভাই। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। মঙ্গলবার ভোটার তালিকা প্রকাশ করে রাজ্য নির্বাচন কমিশন। সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তথ্য জানান রাজ্য নির্বাচন কমিশনার শরদিন্দু চৌধুরী। শাসক দলের পঞ্চায়েত প্রধান এবার কংগ্রেসের। দলের আভ্যন্তরীণ জটিলতায় শাসক দল ত্যাগ পঞ্চায়েত প্রধানের। কংগ্রেসে যোগদানের পরেই শাসক শিবিরকে হুঁশিয়ারি পঞ্চায়েত প্রধানের। চলে আসছি বিস্তারিত সংবাদে। মঙ্গলবার ফের চাকরির দাবিতে টিআরবিটি কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন এসটিজিটি উত্তীর্ণ ছাত্রছাত্রীরা। 2022 সালে এসটিজিটি উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা চাকরির দাবিতে ফের বিক্ষোভ প্রদর্শন করেন। দীর্ঘদিন অতিক্রান্ত হওয়ার পরও সংশ্লিষ্ট দপ্তর কোনো পদক্ষেপ নেননি বলেই অভিযোগ করেন তারা। বিক্ষোভকারীদের একটাই দাবি, অতি সত্বর যেন তাদের ফলাফল প্রকাশ করে একসঙ্গে সকলকে নিয়োগ করা হয়। দাবিটাই হলো আমাদের সবাইকে একসাথে যাতে নিয়োগ করা হয়, অতি সত্বর। এখন পর্যন্ত কতবার এলেন এখানে আপনারা? এখন পর্যন্ত তো আমরা অনেকবার এসেছি, 10-15 বার এসেছি। কি বলেছে তারা? আমরা তো সবখান থেকে আশ্বাস পাচ্ছি যে হবে, হচ্ছে। এখনো তো আমাদের তো কিছুই হচ্ছে না। আমরা তো হতাশাই পেয়েছি 2 বছর ধরে। আমরা কিন্তু সরকারের কাছে এটাই রিকোয়েস্ট, আমাদের সবাইকে যদি একসাথে নিয়োগ করা হয়। অপর আরেকজন বিক্ষোভকারী জানিয়েছেন, ফল প্রকাশে দেরি হওয়াতে অনেকেই বয়স উত্তীর্ণ হয়ে গিয়েছেন। তাই বয়স উত্তীর্ণদের কথাও যেন চিন্তা করে সরকার। এছাড়াও শিক্ষক স্বল্পতার জন্য বর্তমানে বেশিরভাগ সময় পড়ুয়াদের বিদ্যালয় ছেড়ে রাস্তায় দেখা যাচ্ছে। তাই এই ধরনের সমস্যা নিরসনের জন্য অতি দ্রুত যেন তাদের নিয়োগ করা হয়, এমনটাই দাবি জানিয়েছেন এসটিজিটি উত্তীর্ণ যুবক যুবতীরা। 2022 সালে এসটিজিটি এক্সাম হয়েছে, এটা রেজাল্ট এখনো পর্যন্ত পাবলিশ হয়নি। তো কেন হয়নি তার জন্য আমরা বারবার আসছি টিআরবিটির সামনে। আর আমাদের বিশ্বাস যে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, উনি একজন বিজ্ঞ মানুষ, উনি ভালো একটা সিদ্ধান্ত নেবেন। এখানে আমরা অনেক ভাই বোন আছি যারা অনেক ওভারএজ হয়ে গেছে। তো কী করবেন আমরা জানি না, কিন্তু একটা আশ্বাস যে উনি একটা ভালো একটা ডিসিশন নেবেন এবং পঞ্চায়েত নির্বাচনের পরেই আমাদের একটা ভালো একটা ডিসিশন নেবেন। আর আপনাদের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে স্কুলগুলোতে যে টিচার সংকটে আছে, এবং আপনাদের মাধ্যমে আমরা খবর পাচ্ছি এবং বিজ্ঞাপনের মাধ্যমে যে এবারের রেজাল্ট খুবই খারাপ হয়েছে, এটা তো আমরা সবাই জানি। আপনাদের মাধ্যমে জানতে পেরেছি এটা একমাত্রই কারণ টিচার সংকটে। তো তবুও আমরা আশাবাদী যে আমাদের সরকার ভালো একটা ডিসিশন নেবে। ধন্যবাদ। রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ অন্যান্য মন্ত্রীরাও যেন তাদের এই সমস্যা দ্রুত নিরসন করতে এগিয়ে আসেন, এমনটাই দাবি করেছেন তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার বড় কাঁঠাল ব্রাঞ্চে হয়রানির শিকার গ্রাহকরা। ক্ষুব্ধ হয়ে ব্যাংক ঘেরাও করলেন তারা। মোহনপুর মহকুমার বড় কাঁঠাল এলাকার সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার ব্রাঞ্চে বিক্ষোভ গ্রাহকদের। অভিযোগ, তাদের নানাভাবে হয়রানি করেন ব্যাংক কর্তৃপক্ষ। এর প্রতিবাদে মঙ্গলবার ব্যাংক ঘেরাও করেন বিক্ষুব্ধ গ্রাহকরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গ্রাহকরা জানিয়েছেন, তাদের নিজেদের টাকা ব্যাংকে জমা রেখে প্রয়োজন মাফিক ব্যাংক থেকে টাকা তুলতে পারছেন না তারা। প্রতিদিন নিত্য নতুন বাহানার পসরা সাজিয়ে বসেন ব্যাংক কর্তৃপক্ষ। ব্যাংক কর্মীরা কখনো কখনো বলেন বিদ্যুৎ নেই, তো কখনো বলেন নেট নেই, আবার কখনো বলেন সার্ভার নেই। দীর্ঘদিন ধরে এই সমস্ত কারণে ব্যাংক থেকে টাকা তুলতে বা অন্যান্য প্রয়োজনীয় পরিষেবা পেতে বেগ পেতে হচ্ছে গ্রাহকদের। বিক্ষোভ চলাকালীন এই সমস্ত অভিযোগ এনেছেন বিক্ষুব্ধ গ্রাহকরা ব্যাংক কর্মীদের বিরুদ্ধে। তারা জানিয়েছেন, সহ্যের সীমা অতিক্রান্ত হয়ে যাওয়াতেই মঙ্গলবার সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার বড় কাঁঠাল ব্রাঞ্চ ঘেরাও করে বিক্ষোভ করেন তারা। মানা খালে তিনি ভাই আং সাল বাংখা
has salba salcaya hayo thango bir rimaya jomanari ja hai irai himang net kri mani tama machine nostro staff kom hai jak mang nom ti sungkha ini be salbang kang salba emne tapsu jarate nora rangmaya ko mana kari habis maya ko tan baga habriya bisingo tamung baga habrelia talari tongo borok bisingo talari tamung ibo jani talari ka tabu yang borok dia padani borok tamuni bagi nora to talare na borok borok ni bo sungka ham hay semas ya borok pe padani borok bo amsani phaiga oba haikele melangsa rangma phinam ni ha bo amsani phaiga ang khai yang singo am chaini no haibano ang hai kabang ma boroi boruchu buraro গ্রাহকদের দাবি অতি সত্বর এই অব্যবস্থার সুরাহা করতে হবে। এই বিক্ষোভকে কেন্দ্র করে বড় কাঁঠাল সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার ব্রাঞ্চ সংলগ্ন এলাকায় সকাল থেকেই উত্তেজনা বিরাজ করছে। মোহনপুর থেকে সবুজ সরকারের রিপোর্ট, নিউজ নাও। ফের ভাইয়ের হাতে ভাই খুন, কারণ জানতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় কমলপুর মহকুমা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আবারও রাজ্যের কমলপুর থেকে উঠে এলো পারিবারিক এক বর্বরতার ছবি। ফের ভাইয়ের হাতে ভাই খুন, ঘটনা কমলপুর থানার মরাছড়া পঞ্চায়েতের কার্তিক গ্রামে। অভিযোগ, বড় ভাই সীমান্ত লোহারের হাতে সোমবার রাত 12:30 নাগাদ খুন হন ছোট ভাই শিপুল লোহার। মৃতের বয়স 38 ও অভিযুক্তের বয়স 47। ঘটনার খবর পেয়ে কমলপুর থানার পুলিশ সোমবার রাত 2টা নাগাদ কার্তিক গ্রামে গিয়ে অভিযুক্ত সীমান্ত লোহারকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। ঘটনার বিবরণে অভিযুক্তের মেজ ভাই বাবু লোহার জানিয়েছেন, সোমবার রাত 12:30 নাগাদ মদমত্ত অবস্থায় দুই ভাইয়ের ঝগড়া লাগে। ঝগড়ার কারণ জানা না গেলেও একসময় অধিক উত্তেজিত হয়ে সীমান্ত লোহার শাবল দিয়ে ছোট ভাই শিপুল লোহারের মাথায় পরপর 3টি আঘাত করেন। ঘটনাস্থলে শিপুল লোহারের মৃত্যু হয়। স্যার আইসে তারা বলছে দুইজন লোক আইসে আয়া বসে মনিমন একটা মনিমন বাড়ি গ্রামের মধ্যে মাঠা হয়েছে লাশ দিয়ে যেতে লাগে। আমি আইসি লাশ করে তো খুবই আমি লাশে না তো কোন জায়গায়? মরাসরা কাটিগ্রাম। আচ্ছা আচ্ছা, এরপরে তো অনেক জায়গায় লাশ করে দিচ্ছে ওরা স্যার তারা যা কাজ করবার স্যার তারা করছে ওর লাশ চলে দিচ্ছে। আমি এটা কি হয়েছে? কেমনে মারা গেছে? কেমনে মারা গেছে আমি কি শুনছেন? আমি কালে অতটুকু শুনছি যে নাই মনিমন পারিবারিক দরবার হয়েছে, পারিবারিক দরবার হয়েছে না আতা আমি ভাই 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 মারছে এক ভাই আর এক খুন করছে। ইচ্ছা বলতে বলে বাড়ি রাত্রে কয়টার সময় আইছেন আপনি? আমি প্রায় 2-2:30 বডি নিয়ে আইছেন? না না বডি। খুনের খবর জানাজানি হতেই ছুটে আসেন এলাকাবাসী। এরপর কমলপুর থানার পুলিশকে খবর দেন তারা। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করে এবং বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। কমলপুর থেকে দেবজিৎ গুহ রায়ের রিপোর্ট, নিউজ নাও। আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল রাজ্য নির্বাচন কমিশন। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে জানান রাজ্য নির্বাচন কমিশনার শরদিন্দু চৌধুরী। পঞ্চায়েত ভোটের প্রস্তুতি হিসেবে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে পঞ্চায়েতের ভোটার তালিকা তৈরি করা। গত সোমবার আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে রাজ্য নির্বাচন কমিশন। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে রাজ্য নির্বাচন কমিশনার শরদিন্দু চৌধুরী জানান, চলতি বছরে পঞ্চায়েত নির্বাচনে সর্বমোট ভোটার হচ্ছে 12,94,008 জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 6,58,589 জন, মহিলা ভোটার রয়েছেন 6,35,440 জন, অন্যান্যতে রয়েছেন 11 জন। 35টি ব্লকে সর্বমোট ভোটদাতা রয়েছেন 12,94,008 জন। তিনি আরো জানিয়েছেন, কোনো ভোটারের নাম যদি কোনো কারণে ভোটার লিস্টে অন্তর্ভুক্ত হওয়া থেকে বাদ পড়ে বা অবজেকশন থাকে তাহলে এখনো পর্যন্ত তিনি নাম নথিভুক্ত করতে পারবেন। তবে সেটা সম্ভব হবে রিটার্নিং অফিসারের তদন্ত করে সিদ্ধান্ত নেওয়ার পর। আগস্টের প্রথম সপ্তাহেই ভোট গ্রহণ করার সম্ভাবনা রয়েছে। পঞ্চায়েত ভোটের প্রস্তুতি হিসাবে যেটা একটা গুরুত্বপূর্ণ অংশ সেটা হলো পঞ্চায়েতের ভোটার লিস্ট তৈরি করা। তা গতকালকেই ভোটার লিস্টের ফাইনাল পাবলিকেশন হয়েছে। এই ফাইনাল পাবলিকেশন অনুযায়ী টোটাল ভোটার হয়েছেন 12,94,060 জন। তার মধ্যে মেল আছেন 6,58,589, ফিমেল আছেন 6,35,460 জন এবং আদার্সের আছেন 11 জন। এই আমাদের 35টা ব্লকে এই টোটাল 12,94,060 জন ভোটদাতাদের নাম অন্তর্ভুক্ত হয়েছে। এখানে একটা জিনিস বলে রাখা ভালো
যে ফাইনাল পাবলিকেশন হয়েছে মানে এখন যদি কোনো কেউ চায় ওনার নাম অন্তর্ভুক্তি কোনো কারণে বাদ পড়েছে বা কারো সম্বন্ধে অবজেকশন, সেটা এখনও উনি দিতে পারেন নিয়ম অনুযায়ী। সাবমিশন অফ লাস্ট ডেট অফ সাবমিশন অফ নমিনেশন অবধি এই প্রসেসটা চলবে। এখানে রিটার্নিং অফিসার যিনি আছেন বিডিও, উনি এম্পাওয়ার্ড এটা ডিসপোজ করার জন্য। উনি তদন্ত করে এটার পক্ষে একটা সিদ্ধান্ত নিতে পারবেন। কবে নাগাদ ভোট গ্রহণ হতে পারে? সরকারের সঙ্গে সঙ্গে কোনো কথাবার্তা? আমাদের তো প্রপোজাল আছে আগস্টের ফার্স্ট উইকে করার জন্য, আর যে সিদ্ধান্তই হোক আমরা জুলাইয়ের ফার্স্ট উইকে ডিক্লেয়ার করে দেবো। সরকারের সাথে কি এই বিষয়ে কথাবার্তা হয়? হ্যাঁ, কথাবার্তা হয়ে গেছে। আচ্ছা স্যার, ফাইনাল ভোটার লিস্টে কি যে আমাদের যে খসড়া তালিকা থেকে নাম কমেছে না বেড়েছে? অল্প কিছু কমেছে, অল্প সামান্য। কমার কারণটা স্যার কিছু এটা সাধারণ বিশেষভাবে মৃত ভোটার হয়। লোকসভা বিধানসভা নির্বাচনের মতোই পঞ্চায়েত নির্বাচনও যেন শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠুভাবেই সম্পন্ন হয় সেদিকেই নজর রাখবেন রাজ্য নির্বাচন কমিশন। একথা জানিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার শরদিন্দু চৌধুরী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বিজেপির ঘরে ভাঙন, শাসক দলের পঞ্চায়েত প্রধান একাধিক পরিবার নিয়ে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন। বিশালগড় বিধানসভার অরবিন্দনগর পঞ্চায়েতের শাসক দলের পঞ্চায়েত প্রধান এবং তার স্বামী সহ 19 জন ভোটার মঙ্গলবার কংগ্রেসে যোগদান করেন। তাদেরকে বরণ করে নেন রাজ্য প্রদেশ কংগ্রেস সম্পাদক জয়দেব বর্মন, জেলা কংগ্রেস সম্পাদক আরাফত ইকবাল, বিশালগড় ব্লক সভাপতি দিলীপ চৌধুরী সহ অন্যান্যরা। মঙ্গলবার দুপুরে অরবিন্দনগর পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ড তপন শিবিরের বাড়িতে এই যোগদান সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রের অন্তর্গত অরবিন্দনগর গ্রাম পঞ্চায়েতে আজকে শাসক দলীয় প্রধান শ্রীমতী মীরা দেবনাথ, উনি আজকে বিজেপি দল ত্যাগ করে ওনার সঙ্গে আরও 5 পরিবারের 19 জন, সর্বমোট 19 জন আজকে বিজেপি দল ত্যাগ করে কংগ্রেস দলে সামিল হয়েছেন। আজকে এখানে একটা যোগদান সভা অনুষ্ঠিত হচ্ছে। এই যোগদান সভা দিয়ে শুরু হয়েছে আমাদের যাত্রা পঞ্চায়েত নির্বাচনের, এবং আমি আত্মবিশ্বাসী যে পঞ্চায়েত নির্বাচনের আগে বিভিন্ন পঞ্চায়েত। স্থানীয় পঞ্চায়েত প্রধান মীরা দেবনাথ ও তার স্বামী 2014 সালে অরবিন্দনগর পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ডের বুথ সভাপতির দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে জেলা ওবিসি মোর্চার সদস্য হিসেবে নির্বাচিত হন। তিনি বলেন, যারা দীর্ঘদিন ধরে সিপিআইএম এবং কংগ্রেস করছেন তাদেরকে বিজেপি বুথ সভাপতি হিসেবে নির্বাচিত করেছে। এই বিষয়টি তিনি মেনে নিতে পারছেন না, তাই দল ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন। দীর্ঘ 10 বছর ধরে আমি ভারতীয় জনতা পার্টি করতাম। 2013-তে আমি জনতা পার্টি যোগদান করেছি। করার পরে বিশালগড় পশ্চিম অঞ্চল একদম বহুত কষ্ট হয়েছে আমার সংগঠন তৈরি করতে। বিজেপি আমরা 18-তে সরকার এলো, 23-এও সরকার এলো। 23-এ সরকার আওয়ার পর যেই তার লোকে আমরা লড়াই করলাম, সিপিএম কংগ্রেস বনাম বিজেপি, আজকা ওই লোকটা ডিক্লেয়ার দিল না, বিজেপি কোনো জয়েনিং করলো না, এই লোকটারে বুথ প্রেসিডেন্ট বানিয়ে দিল। এবং আমরা বিজেপির নেতৃত্বে বলছি যে এই লোকটারে আপনি কী করে বুথ প্রেসিডেন্ট দেন? এই লোকটা তো সরাসরি সিপিএম করছে 23-এ। হ্যাঁ কইছে সিপিএমে ভোট দেওয়ার জন্য, আমরা বলছি বিজেপির ভোট দেওয়ার জন্য আপনি তারা বুথ প্রেসিডেন্ট বানিয়ে দেন, এটা কিন্তু আমরা মাইনা নিতাম পারতাম না। তখন আমাদের প্রার্থী, বিধায়ক এবং আমাদের উপর লেভেলের নেতারা বলছে যে তোমরা হের সাথেই মিল্লা কাজ করতে হবে। তাই আমরা মেনে নিতাম পারছি না, আমাদের অরবিন্দনগরের জনগণও মেনে নিতে পারছে না। এর জন্য আজকে আমাদের জাতীয় কংগ্রেসে যোগদান। এই অরবিন্দনগর জাতীয় কংগ্রেসের একজন ক্যাপ্টেন তৈরি হয়েছে, সামনের দিকে প্লেয়ার রেডি আছে মাঠে লাইম্বা কাজ করার জন্য। আর এই সারা বিশালগড় 16 বিশালগড়ে আমরা কংগ্রেসের 1 ইঞ্চি জমিও ছাড়বো না। আমরা প্রস্তুত, আজকের থেকে প্রস্তুত হইলাম। আর আমাদের 13টা পঞ্চায়েত আছে, আমরা 13টা পঞ্চায়েতই আমরা নির্বাচনে লড়ব। পঞ্চায়েত প্রধান মীরা দেবনাথের স্বামী সঞ্জু দেবনাথ আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, অরবিন্দনগর পঞ্চায়েতের ক্যাপ্টেন তৈরি হয়ে গিয়েছে। আগামী দিনে দল সহ খেলোয়াড় নিয়ে বিজেপিকে ধূলিসাৎ করতে চান তিনি। পাশাপাশি আগামী পঞ্চায়েত নির্বাচনে বিশালগড়ে প্রত্যেকটি পঞ্চায়েতের প্রার্থী দেওয়ার কথা জানিয়েও বিজেপিকে হুঁশিয়ারি দেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। কুমারঘাট কাঞ্চনবাড়িতে উদ্বোধন হলো সমাজ কল্যাণ প্রাথমিক কৃষি সমবায় সমিতির বেকার স্টল।
একই সঙ্গে গ্রামীণ হাট নির্মাণের জন্য স্থাপন করা হলো ভিত্তিপ্রস্তর। মন্ত্রী সুধাংশু দাস সহ সংশ্লিষ্ট দপ্তরের পদাধিকারীদের উপস্থিতিতে হয় এই অনুষ্ঠান। এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্যে দিয়ে মঙ্গলবার কুমারঘাট মহকুমার ফটিকরায় বিধানসভার কাঞ্চনবাড়িতে উদ্বোধন হলো সমাজ কল্যাণ প্রাথমিক কৃষি সমবায় সমিতির বেকার স্টল ঘর। একই সঙ্গে কাঞ্চনবাড়িতে গ্রামীণ হাট নির্মাণের জন্য স্থাপন করা হলো ভিত্তিপ্রস্তর। কৃষি সমবায় সমিতি এই অনুষ্ঠানের আয়োজক। উপস্থিত ছিলেন স্থানীয় মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক সুধাংশু দাস, ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, সমাজ কল্যাণ প্রাথমিক কৃষি সমবায় সমিতির সভাপতি বিমলেন্দু পাল সহ অন্যান্যরা। একটা পালক আপনাদের মাথায় যুক্ত হয়েছে। এই যে নতুন করে 10টি ভবন এবং গৃহ নির্মাণ করা হয়েছিল, তার আজ আমরা শুভ উদ্বোধন করেছি। কিছুক্ষণ পরে হয়তো বা এই ঘরে যারা ব্যবসা করবেন আগামী দিন, তাদের হাতে আমরা চাবি তুলে দেব। এটা কিন্তু এই এলাকার বেকার যুবক যুবতীদেরকে কর্মসংস্থানের দিকে এগিয়ে যাওয়ার যেমন একটা সহায়ক হবে, অপরদিকে তাদেরকে প্রকৃতপক্ষে উৎসাহিত করার একটা কিন্তু গুরুত্বপূর্ণ উদ্যোগ এই সমাজ কল্যাণ প্যাক্স বা সংস্থা গ্রহণ করেছে। আমরা লক্ষ্য করেছি, বিশেষ করে 2018 সালে আমাদের সরকার আসার পরে থেকে পুরো রাজ্যে কোঅপারেটিভ সোসাইটিগুলি বা প্যাক্স ল্যাব যেগুলি আছে, এই সবগুলিকে সক্রিয় করার একটা বিশেষ উদ্যোগ আমাদের সরকার গ্রহণ। এদিন ফলক উন্মোচন এবং ফিতে কেটে জাতীয় সমবায় উন্নয়ন নিগম ও রাজ্য সরকারের সহযোগিতায় সুসংহত সমবায় বিকাশ প্রকল্পে নির্মিত 10টি স্টল ঘরের উদ্বোধন করেন মন্ত্রী সুধাংশু দাস। উদ্বোধনী ভাষণে সুধাংশু দাস বলেন, ত্রিপুরায় বিজেপি সরকার গঠনের পর থেকে সমবায় সমিতিকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে সমবায় দপ্তরের কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে অমিত শাহ দায়িত্ব নেওয়ার পর থেকে সমবায়ের উন্নয়ন আরো গতি পেয়েছে বলে দাবি করেছেন তিনি বলেন, রাজ্যের বেকারদের কর্মসংস্থানের জন্য অনেকটাই সহায়ক এই ধরনের উদ্যোগ। এই স্টলে ব্যবসা করে স্থানীয় বেকাররা স্বাবলম্বী হতে পারবেন বলে আশা ব্যক্ত করেন তিনি। এই ভবন নির্মাণে ব্যয় হয়েছে 45 লক্ষ টাকা। যেদিন এই দপ্তরের সেন্ট্রালি ন্যাশনাল লেভেলে আমাদের দেশের গৃহমন্ত্রী অমিত শাহ নিজে চেয়ে দায়িত্ব নিয়েছেন, স্বভাবত আমরা দেখেছি যে কোঅপারেটিভ বলুন, ল্যান্ড স্প্যাক্স, এগুলিতে লেস ইন্টারেস্ট মানে শো করা হতো ম্যাক্সিমাম সময়, বা যারাই মন্ত্রী থাকতেন এটা একটা লেস মানে ইম্পর্টেন্ট মিনিস্ট্রি ছিল। কিন্তু যেটা মতো আমাদের দেশের গৃহমন্ত্রী অমিত শাহ এটা হাতে নিয়েছেন, এবং আমরা দেখেছি গত বছর প্রায় পুরো দেশের সমস্ত যারা প্যাক্স ল্যাবসের সাথে যুক্ত আছেন, তাদের ম্যানেজার বলুন, চেয়ারম্যান বলুন, বা তাদের ম্যানেজিং বোর্ড ডাইরেক্টর, তাদের সবাইকে নিয়ে দিল্লিতে ডেকে একটা বড় আকারের প্রোগ্রাম তিনি করেছেন, এবং তাদের প্রত্যেকটা প্যাক্স গুলিকে ঢেলে সাজানোর জন্য অর্থ বরাদ্দেরও কিন্তু ব্যবস্থা আমাদের সরকার গ্রহণ করেছে। এদিন অনুষ্ঠানের মধ্যে দিয়ে সুবিধাভোগীদের হাতে স্টলের চাবি তুলে দেন অতিথিরা। শুধু তাই নয়, কাঞ্চনবাড়ির মানুষের দাবির গুরুত্ব দিয়ে এলাকায় নির্মাণ হতে চলেছে গ্রামীণ হাট। এদিন এই গ্রামীণ হাট নির্মাণের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচনও করেন অতিথিরা। কুমারঘাট থেকে জনি ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নাও। স্কুলের সামনে রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত এক ছাত্র। ঘটনা চোরেলাম ছেচুড়িমাই এলাকায়। স্কুল থেকে বেরোতেই দুর্ঘটনাগ্রস্ত এক ছাত্র। আগরতলা উদয়পুর জাতীয় সড়কের চেছুড়িমাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের 9ম শ্রেণীর এক ছাত্রকে ধাক্কা মেরে পালিয়ে যায় একটি মারুতি ভ্যান। ছাত্রটিকে পেছন দিক থেকে ধাক্কা দেয় মারুতি ভ্যানটি। এর ফলে ছাত্রটি উল্টো দিকে রাস্তায় ছিটকে পড়ে যায়। 9ম শ্রেণীর ছাত্রটিকে গুরুতর আহত অবস্থায় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। খবর দেওয়া হয় তার বাড়িতেও। খবর পেয়ে ছুটে আসেন তার বাড়ির লোকজন। আমি তো কাজ করে এখন ফোন আছে, হসপিটাল থেকে ফোন গেছে, আপনার ছেলে ব্যাপার। কি ব্যাপার? তো গাড়ি দিচ্ছে। কোন ক্লাসে পড়ে ছেলে? কোন স্কুলে পড়ে? স্কুলের সামনে হয়েছে। হ্যাঁ, কি আজকে স্কুলে আসলো? স্কুলের থেকে কোনো স্যার ম্যাডাম তারা আইসেনি? আপনার নাম কি? আমার নাম বিষ্ণু দেবনাথ। বাড়ি কোন জায়গাতে? বাড়ি বরতলা। বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি বিশ্রামগঞ্জ থানায় জানিয়েছেন। পুলিশ মারুতির খোঁজে তল্লাশি চালাচ্ছে বলে খবর। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
শিশু শ্রম বন্ধ করার লক্ষ্যে মঙ্গলবার বিশালগড় বাজারে একসঙ্গে অভিযানে সামিল হন শ্রম দপ্তর, শিশু সুরক্ষা দপ্তর এবং আরক্ষা দপ্তর। এদিন বিশালগড় বাজারের প্রায় সবকটি দোকানে অভিযান চালান আধিকারিকরা। অভিযান চলাকালীন 3টি দোকান থেকে 3 জন শিশু শ্রমিককেও উদ্ধার করেন অভিযানকারী দলটি। যে সমস্ত শিশু শ্রমিকদের বিশালগড় বাজার থেকে উদ্ধার করা হয়েছে তাদেরকে হোমে পাঠানোর ব্যবস্থাও করেন শিশু সুরক্ষা দপ্তর। পাশাপাশি যে সমস্ত দোকানে 18 বছরের নিচে শিশুদের কাজে নেওয়া হয় তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করারও আশ্বাস দেন অভিযানকারী প্রতিনিধি দলের সদস্যরা। একজন আধিকারিক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, যে সমস্ত মা বাবারা অর্থ উপার্জনের জন্য তাদের শিশুদের কঠিন এবং ভারী কাজের সঙ্গে যুক্ত রাখেন তাদের সচেতন করার পাশাপাশি যে সমস্ত স্বার্থান্বেষী ব্যবসায়ীরা 18 বছরের নিচে শিশুদের কাজে নিয়োগ করেন তাদেরকেও সচেতন করার লক্ষ্যে এদিনের এই অভিযান। অ্যাকচুয়ালি আমাদের ভারতবর্ষের যে আইন অনুযায়ী তো 18 বছরের নিচে কাউকে চাইল্ড লেবার হিসেবে কাজ করানো উচিত না। তো আমরা আজকে লেবার ডিপার্টমেন্ট, পুলিশ ডিপার্টমেন্ট, পিডব্লিউসি সবাই মিলে প্রশাসনের তরফ থেকে একটা অভিযান শুরু করেছি। তার সঙ্গে অ্যাওয়ারনেস ক্যাম্পও করছি যে যাতে চাইল্ড লেবারদের কোনোভাবেই কাজে নেওয়া হয়, মানে 18 বছরের নিচে যারা আছে তাদেরকে কোনোভাবেই যাতে কোনো কর্মে নিযুক্ত না করা হয়। এইভাবেই আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করছি। ডিএম স্যারের ইনস্ট্রাকশন আছে এই ব্যাপারে। এমন কতজন পেলেন? এখন আপাতত 3 জন পেয়েছি। 3 জন। তাদের নেক্সট কি হবে? তাদের রিহ্যাবিলিটেশনের ব্যবস্থা করা হবে। আমাদের পিডব্লিউসি রয়েছে, প্রশাসন রয়েছে, পড়াশোনা করে, মানে তারা যদি আরো আপলিফ্ট করতে চায় আর কি, এনরিচ করতে চায় তাদের জীবনে, সেই জন্য সেই ব্যবস্থা করা হবে। এগুলো তো আর্থিক মানে ফিনান্সিয়ালি পুয়ার হওয়ার জন্যই তো মানুষরা তাদের বাচ্চা কাচ্চাকে পাঠায় তাদের কাজের জন্য অন্যান্য বিভিন্ন জায়গায় পাঠায়। সেই অনুযায়ী আমরা একটা অ্যাওয়ারনেস ক্যাম্প করছি যাতে সবাই এই ব্যাপারটা নিয়ে সচেতন হয়। এই অভিযানটি সিপাহীজলা জেলা প্রশাসন তথা ডিএম এর নির্দেশেই করা হয়েছে বলে জানান প্রতিনিধিরা। বিশালগড় থেকে ফায়াম আহমেদের রিপোর্ট, নিউজ নাও। পানীয় জলের সমস্যায় জর্জরিত উপজাতি গিরিবাসীরা। সমস্যা সমাধানের জন্য সরকারের দিকে তাকিয়ে অসহায় পরিবারগুলি। মঙ্গিয়াকামী ব্লকের বিস্তীর্ণ এলাকার মতোই নোনাছড়া এডিসি ভিলেজের প্রজা বাহাদুর মলসুম এলাকাও পানীয় জলের সংকটে ভুগছে প্রায় দীর্ঘ বছর ধরে। এলাকার বেশিরভাগ পরিবারই জুম চাষের উপর নির্ভরশীল। এলাকা জুড়ে প্রায় 50টি পরিবারের বসবাস। তারা জানান, এলাকার পানীয় জলের স্তর কোনো কালেই ঠিকঠাক ছিল না। যত দিন যাচ্ছে সমস্যা তত তীব্র আকার ধারণ করছে। বিশুদ্ধ পানীয় জলের স্থায়ী কোনো ব্যবস্থা না থাকায় তারা ময়লা আবর্জনা মিশ্রিত জল ব্যবহার করছেন আদিকাল থেকে। দীর্ঘ বছর ধরে পাহাড়ের গর্ভে গর্ত করে জল সংগ্রহ করছেন। বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য দিনে একবার করে গাড়ি যায় ঠিকই, কিন্তু স্থানীয়রা জানান মাঝে মাঝে 1-2 দিন বাদে জল দেওয়া হয়। এলাকার পাইপলাইনের মাধ্যমে কিছু ব্যবস্থা থাকলেও তাতে সবসময় জল পাওয়া যায় না। কোন জায়গা এটা? এই জায়গার নাম কি? জায়গার নাম তো প্রজা বাহাদুর বাড়ির মলসম পাড়া। মলসম পাড়া। আপনার নাম? গয়াদুন্নি মলসম। এখানে কত ফ্যামিলি আছে, পরিবার আছে? 50। আচ্ছা, আপনারা জল কোন থেকে খান? এখানে খায় নুনা সরা ওই কিনা। সাপ্লাই নাই? নাই, সাপ্লাই আছে দিনে পাই, রীতিমতো পায় না। 3 দিন মাত্র পাই, অত দিন। সাপ্লাই উদ্বোধন হওয়ার পর কি 3 দিনই পাইছেন? হ্যাঁ, তারপর আর পাইছেন? আর পাইতো না। এই ইডার থেকে আর জল আয় না? আয় না, নষ্ট হয়েছে। তাহলে আপনারা জল অক্ষণে কোন থেকে খাইতেছেন? এত সব সময় সারা দিন খাইছে সরার জল। হ্যাঁ, এমনিতে গাড়ি দিয়া জল দেওয়া যায় না? গাড়ি দিয়া আর আইছে, দিনে দিন আইছে। ও, প্রত্যেক দিন আয় গাড়ি আইছে। বাধ্য হয়ে তাদের পাহাড়ে গর্ত করে জল সংগ্রহ করতে হয়, ফলে বিভিন্ন জলবাহিত রোগের প্রকোপেও পড়তে হয় তাদের। নেতা মন্ত্রীদের এই অসুবিধার কথা জানালেও লাভের লাভ বিশেষ কিছুই হয়নি। এই সমস্যা থেকে দ্রুত সমাধানের রাস্তা খুঁজতে সরকারের সাহায্যের দিকে মুখিয়ে অসহায় গ্রামবাসীরা। তেলিয়ামুড়া থেকে সঞ্জীব দাসের রিপোর্ট, নিউজ নাও। আবারও গতির বলি এক। বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণের খেসারত দিতে হলো এক কিশোরকে। মঙ্গলবার বেপরোয়া গতিতে বাইক চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল এক 18 বছরের কিশোরের। 3 কলেজ পড়ুয়া বন্ধু একটি বাইকে করে ঘুরতে বের হয়। দ্রুত গতিতে বাইক চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উদয়পুরে দুর্ঘটনাগ্রস্ত হয় বাইকটি। দুর্ঘটনায় প্রাণ হারায় 18 বছরের বিশাল জমাতিয়া।
তার অন্য আরেক বন্ধু গুরুতর আহত অবস্থায় জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন। কিভাবে? তারা ওভারলোড হয়েছে, 3 জন আসছিল, ওভারলোড স্পিড হয়ে তারা অ্যাক্সিডেন্ট হয়েছে। কই যাইতে আসলো? তারা গেছে টাউনের দিকে। কোন থেকে? বাড়িতে। বাড়ি কোনখানে? বাড়ি কপিলং। কপি থানা? থানা কিল্লা। অ্যাক্সিডেন্ট হয়েছে কোনখানে? অ্যাক্সিডেন্ট হয়েছে যে উদয়পুর। বাইকে কয়জন আসলো? 3 জন। 3 জন আসছিল। কয়জন আহত হয়েছে? একজন মারা গেছে একজন, আর 2 জন? আর 2 জন আছে হসপিটালে। যে মারা গেছে তার নাম কি? বিশাল জমাতিয়া। বয়স কত? বয়স 18 প্লাস হয়েছে। কি করে? পরে। বাকি 2 জন কি করে? বাকি 2 জন পরে। তারা কি বন্ধু আসলো? কি কারণে আইতেছিল টাউনে? টাউনে তারা কি কারণে আইতেছিল এটা তো আমি দেখতে পারিনি। অ্যাক্সিডেন্টটা হয়েছে কিভাবে? অ্যাক্সিডেন্টটা হয়েছে তারা ডিসব্যালেন্স হয়ে গেছে স্পিড থেকে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে কিভাবে এক বাইকে 3 জন ঘুরতে পারে এবং বেপরোয়া গতিতে কিভাবে লাগাম টানতে পারবে প্রশাসন, এই নিয়েই উঠছে বিভিন্ন প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। নিয়েছি ছোট্ট একটা বিরতির সঙ্গে থাকুন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই গর্জ জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ফিরে এলাম বিরতির পর। ভারতকে রেল ট্রানজিট দেওয়ার সমালোচনার জবাব দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও কেন্দ্রকে মমতা ব্যানার্জির দেওয়া চিঠি প্রসঙ্গে তিনি সাংবাদিক বৈঠকে জানান, এটা ভারতের আভ্যন্তরীণ বিষয়। ভারতকে রেলপথে ট্রানজিট সুবিধা দেওয়া নিয়ে সমালোচনার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শেখ হাসিনা এই দেশকে বিক্রি করে না, কারণ আমরা এই দেশ স্বাধীন করেছি। যারা বিক্রির কথা বলে তারা 71 সালে পাকিস্তানের দালালি করেছিল। 21 থেকে 22 জুন ভারত সফর নিয়ে মঙ্গলবার ঢাকার গণভবনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বললেন শেখ হাসিনা। ভারতকে রেলপথ ট্রানজিটের সুবিধা দেওয়ার সমালোচনার বিষয়ে জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, রেল যোগাযোগ চালুর সমালোচনা হচ্ছে কেন? জবাবে প্রশ্নকর্তা বলেন, বলা হচ্ছে ভারতের কাছে বাংলাদেশ বিক্রির ষড়যন্ত্র চলছে। হয় না, এখন তো অবশ্য ইলেকট্রনিক মেশিন আছে, আগে তো দাড়ি পাল্লায় হতো, তো কিসের মেপে বিক্রি হচ্ছে আর বিক্রিটা হয় কিভাবে? বাংলাদেশ স্বাধীন দেশ, মুক্তিযুদ্ধ করে আমরা স্বাধীনতা অর্জন করেছি, এবং যারা সমালোচনা করে তাদের জানা উচিত সারা পৃথিবীতে একটি মাত্র মিত্র শক্তি যারা মুক্তিযুদ্ধের সময় আমাদের মুক্তিযোদ্ধাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নিজেদের রক্ত ঢেলে দিয়ে এই দেশ স্বাধীন করে দিয়েছে। আমাদের সমস্ত মুক্তিযোদ্ধারা সেখানে ট্রেনিং পেয়েছে। পৃথিবীর যে কোনো দেশ যারাই কোনো যুদ্ধে মিত্রশক্তির সঙ্গে সহযোগিতা করেছে বা মিত্রশক্তি তাদের এসে সাহায্য করেছে, তারা কিন্তু সেই দেশ থেকে কোনোদিন ফেরত যায়নি। এখনও জাপানে আমেরিকার সৈন্য, জার্মানিতে রাশিয়ান সৈন্য সহ এরকম পৃথিবীর বিভিন্ন দেশ দেখলে সে দৃষ্টান্ত পাওয়া যাবে। এখানে ভারত কিন্তু বাংলাদেশকে তিস্তা ও গঙ্গা নদের জল দেওয়ার বিষয়েও ব্যাপক বিরোধিতা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বিষয়টি নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারকে চিঠিও দিয়েছেন মমতা ব্যানার্জি। এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিস্তা প্রকল্প নিয়ে কথা হয়েছে। মমতা ব্যানার্জির কেন্দ্র সরকারকে চিঠি দেওয়ার বিষয়টি তাদের অভ্যন্তরীণ ব্যাপার, এ বিষয়ে ঢাকা নাক গলাবে না। যেটা মমতা ব্যানার্জি বলেছেন, ওটা ওনার খুব ওনার সঙ্গে আলোচনা করেনি। উনি তো ছিলেন না দিল্লিতে, আমি নিজেই তো যোগাযোগ করার চেষ্টা করছি, তখন ছিলেন না। থাকলে নিশ্চয়ই ওনাকে নিয়ে আমরা আলোচনা করতাম, আমি করতাম। আর আগে যে ফোন নাম্বারটা ছিল
ওনার একটা মোবাইল ফোন নাম্বার ছিল। আমি অনেক ইলেকশনে উনি যখন জিতছেন তখনও চেষ্টা করেছি, পরে শুনলাম যে এখন আর মোবাইল ফোন ব্যবহার করেন না। যাই হোক, আমার কথা হচ্ছে যে কাউকে বাদ দেওয়া হবে না, আর এখানে টেকনিক্যাল গ্রুপ আসবে, কথা বলবে, আলোচনা করবে, তারপরে সমঝোতা হবে। আর মমতা ব্যানার্জির যে চিঠি, সেটা তো উনি লিখেছেন ওনার দেশের প্রধানমন্ত্রীকে, এটা তো তাদের আভ্যন্তরীণ ব্যাপার, এখানে আমার তো কিছু বলার নাই। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নতুন সরকার গঠনের মাধ্যমে ঢাকা ও দিল্লি নতুনভাবে পথ চলা শুরু করেছে। সে ধারাবাহিকতার রূপকল্প 2041-এর স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা এবং বিকশিত ভারত 2047-এর নিশ্চিত করার জন্য ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করার ব্যাপারে আমরা আলোচনা করেছি। এই সফর ছিল সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত ফলপ্রসূ। করার জন্য ভারত সহযোগিতা করবে এবং আমাদের যৌথ কমিটি হবে, এবং সেটাকে কিভাবে তিস্তা, এটা খালি পানির ভাগাভাগি বিষয়টা না, শুধু গোটা তিস্তা নদীটাকেই পুনরুজ্জীবিত করে আমরা ওই উত্তর অঞ্চলে সেচের ব্যবস্থা করা, অধিক ফসল যাতে হয়, নেভিগেশনের ব্যবস্থা করা, সেটাই আমরা করব। এটাই আমাদের সিদ্ধান্ত। আর গঙ্গা পানির যে চুক্তিটা, এটা আবার নবায়ন করার জন্য আলোচনা হবে, টেকনিক্যাল গ্রুপ আসবে। 1965 সালে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘটিত যুদ্ধের ফলে বন্ধ হওয়া পথগুলো খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শেখ হাসিনা। তিনি বলেন, রাজশাহী ও কলকাতার মধ্যে নতুন ট্রেন সার্ভিস, চট্টগ্রাম ও কলকাতার মধ্যে নতুন বাস সেবা চালু, গেদে দর্শনা ও হলদিবাড়ি চিলাহাটির দরগা পর্যন্ত পণ্যবাহী ট্রেন পরিষেবা চালু করা হবে। ঢাকা থেকে মনির হোসেনের রিপোর্ট, নিউজ নাও। মঙ্গলবার ভারতীয় জনতা পার্টির সদর গ্রামীণ জেলার উদ্যোগে 4 বড়জলা মণ্ডল কার্যালয়ে কালো দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 1975 সালের 25শে জুন দিনটি ভারতের ইতিহাসে কালো দিবস হিসেবে বিবেচিত হয়। এই দিন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দেশজুড়ে জরুরি অবস্থার ঘোষণা করেন। এটি 1977 সালের 21শে মার্চ পর্যন্ত, অর্থাৎ 21 মাস স্থায়ী ছিল। এই জরুরি অবস্থার প্রেক্ষাপট ছিল ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন সরকার দেশে ব্যাপক সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তন আনার চেষ্টা করেছিল এবং রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার অজুহাতে ইন্দিরা গান্ধী 25শে জুন 1975 সালে দেশের উপর জরুরি অবস্থা জারি করেন, যার ফলে ক্ষুণ্ণ হয় সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার। তাই সেই কালো দিনটির প্রতি ধিক্কার জানিয়ে মঙ্গলবার বিজেপির সদর গ্রামীণ জেলার উদ্যোগে 4 বড়জলা মণ্ডল কার্যালয়ে পালিত হয় কালো দিবস ও আলোচনা সভা। 1975 সালে যখন জরুরি অবস্থা জারি করেছিল, তখন যারা হয়রানির শিকার হয়েছে, আজকে অনেকে বেঁচে নেই বা অনেকে তারা একদম অশীতিপর অবস্থায় আছে, বৃদ্ধ অবস্থায় আছে, মানুষ জানেই না ওই ঘটনাটা। ব্যাপারটা হচ্ছে ক্ষমতা কুক্ষিগত করার লক্ষ্যে এবং একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে মানুষের যে স্বাধীনতা, সেই স্বাধীনতাকে হরণ করা হয়েছিল। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি গ্রামীণ জেলা সভাপতি অসিত রায় সহ দলের অন্যান্য নেতৃত্বরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। জোর কদমে প্রস্তুতি শুরু চিরাচরিত ঐতিহ্যবাহী শতাব্দী প্রাচীন খাঁচি পুজোর। মঙ্গলবার পুরাতন আগরতলার ব্লক অফিসে মেলার প্রস্তুতি নিয়ে সাংবাদিক সম্মেলন করেন মেলা ও উৎসবের কমিটির চেয়ারম্যান তথা বিধায়ক রতন চক্রবর্তী। তিনি বলেন, আগামী মাসের 14 তারিখ থেকে শুরু হচ্ছে খাঁচি পুজো। খাঁচি পুজোর শুভ উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। জাতি জনজাতি সকলের মিলন উৎসব হচ্ছে এই পুজো, তাই অন্যান্য বছরের ন্যায় এবছরও যাতে পুজো শান্তিপূর্ণভাবে হয় সেদিকেই নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। সময় নিয়ে এই মেলা এবং পুজো অর্চনা হয়, তো সেই কারণে এটা প্রিপারেশনও অনেকদিন আগে থেকেই শুরু করতে হয় এবং সেইভাবে সরকারের সমস্ত দপ্তরগুলোর এখানে ভূমিকা থাকে। এছাড়া আমাদের লোকাল যে মেলা কমিটি, অর্গানাইজিং কমিটি, এগুলোর মাধ্যমেও এটা আমরা সুচারুভাবে করার চেষ্টা করি এবং অবশ্যই আপনাদের সহযোগিতা থাকে, সবসময় থাকে। তো এবারও হবে। অগ্নিদগ্ধ হয়ে আত্মহত্যা 45 বছর বয়সী এক গৃহবধূর। জানা গিয়েছে, বিশালগড় থানার অন্তর্গত চাম্পামুড়া কপালিপাড়া এলাকার মন্টু শীলের স্ত্রী টিঙ্কু রানী শীল বেশ কয়েক বছর ধরে মানসিক রোগে আক্রান্ত ছিলেন। বিশালগড় থানাধীন চাম্পামুড়া কাপালিপাড়া এলাকার মন্টু শীলের স্ত্রী টিঙ্কু শীল। চিকিৎসাও চলছিল ওনার।
মঙ্গলবার ভোরে পরিবারের লোকজনের অলক্ষ্যে নিজের বাড়িতে বাথরুমে গিয়ে টিঙ্কু রানী শীল নিজেই নিজের শরীরে কেরোসিন ঢেলে ভেতর থেকে দরজা বন্ধ করে শরীরে আগুন লাগিয়ে দেয়। কিছুক্ষণ পর ওনার এক নিকট আত্মীয় সহ ওনার এক ছেলে ঘটনাটি প্রত্যক্ষ করে চিৎকার শুরু করেন। চিৎকার শুনে আশেপাশের বাড়িঘরের লোকজন ছুটে এসে বাথরুমের দরজা ভেঙে টিঙ্কু রানী শীলের অগ্নিদগ্ধ দেহ পড়ে থাকতে দেখেন। খবর দেওয়া হয় বিশালগড় মহিলা থানায়। খবর পেয়ে বিশালগড় মহিলা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে অগ্নিদগ্ধ মহিলার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিশালগড় মহকুমার হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়। মৃত্যুকালে উনি ওনার স্বামী সহ 2 পুত্র সন্তান রেখে গেছেন। টিঙ্কু রানী শীলের পরিবার সহ স্থানীয় এলাকাবাসীরা জানিয়েছেন তাদের সংসারে কোনো ধরনের ঝামেলা ছিল না এবং তিনি বেশ কয়েক বছর ধরে মানসিক রোগে আক্রান্ত ছিলেন। মঙ্গলবার সকালে ডাক্তার দেখানোর কথা ছিল। একটু মাথা দোষ না থেকে বহুদিন ধরে ডাক্তার তো দেয়ছে, তো আজকে ডাক্তার আছে নিলে এর মধ্যে তো সকাল উঠে দেয় গিয়ে বাথরুমে ঢুকছে স্নান করবো। পাশের মানুষ আমার ডাক দিছিল আয় বছর নিত, আমি স্নানটা পুরাই তারপর স্নানটা না আছে না ভিতরে ঢুকছে, দরজা খুলে না দেখে সবাই চিল্লাপাল্লা করছে, দরজা ভাঙছে হ্যাঁ বোন ফুটুর ভাঙছে। নাম কি ওনার? আমার না ওনার নাম টিঙ্কু দেবনাথ। আরে টিঙ্কু শীল। কি কি মারা গেছে? ওতে যেমন রোগের থেকে পুরা গেছে আর কি। গাড়ির মধ্যে আগুন লাগছে? কে দেখছে প্রথমে? দেখছে বলতে আর বোন ফুট আছে না, বোন ফুটা আর লগে দরজা ভেঙে ঢুকছে, এটা পুরা দিয়েছে। এই জায়গার নাম কি? চাম্বামরা। মহিলার বাড়িতে কে কে আছে? ওই তো তাদের স্বামী আছে, 2 ছেলে আছে। পুলিশ আইছে? পুলিশ এখন আইছে। বিশালগড় মহিলা থানার পুলিশ এই ব্যাপারে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। জানা গেছে ময়না তদন্তের পর মহিলার মৃতদেহ ওনার পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া হবে। তবে টিঙ্কু রানী শীলের এই অস্বাভাবিক মৃত্যুতে গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। রিপোর্ট নিউজ নাও। বেতন বৃদ্ধি, ডিউটির সময় বাড়ানো এবং নির্দিষ্ট পোশাক সহ বিভিন্ন দাবিতে আন্দোলন বন মিত্রদের। মঙ্গলবার অরণ্য ভবনে একাধিক দাবি নিয়ে ডেপুটেশন জমা দেন তারা। মঙ্গলবার বিভিন্ন দাবি দেওয়া নিয়ে গোর্খা বস্তির অরণ্য ভবনে ডেপুটেশন জমা দিলেন বনমিত্ররা। তাদের দাবি প্রায় 3 মাস ধরে সঠিক সময়ে বেতন পাচ্ছে না তারা। এছাড়াও কর্মদিবস 20 থেকে বাড়িয়ে 30 দিন করা, মাসিক বেতন বাড়িয়ে ন্যূনতম 12 থেকে 15,000 টাকা করা এবং নির্দিষ্ট পোশাক দেওয়ার দাবি করেন তারা। এই সমস্ত দাবি নিয়ে মঙ্গলবার প্রায় 600 জন বনমিত্র বন দপ্তরের মুখ্য আধিকারিকের কাছে জমা দেন ডেপুটেশন। রাজ্যে বনমিত্র আছে, আমরা 600 জনের মতন আছি এখানে। আর আমাদের প্রথমে নিয়োগ করা হয়েছিল বনমিত্র বনের রক্ষক হিসাবে। আমরা 20 দিন কাজ করা হচ্ছে, কিন্তু 20 দিনের বেতনও ঠিকমতো পাচ্ছি না। 20 দিনের জায়গায় 30 দিনও কাজ হচ্ছে। হ্যাঁ, বেতনও আমরা 3 মাস ধরে পাচ্ছি না। আমাদের ডেপুটেশনটা হলো আমাদের 30 দিন করা হোক। আমরা সবাই এখানে কর্মরত লোক, তাই আমরা চাইছি যে আমরা 30 দিন করা হোক, বেতন বৃদ্ধি করা হোক। এই আবেদন নিয়ে তাদের দাবিগুলি যত দ্রুত সম্ভব মেনে নেওয়ার আবেদন জানান তারা। ব্যুরো রিপোর্ট নিউজ নাও। ব্রাউন সুগার, ইয়াবা ট্যাবলেট, ফেন্সিডিল, এসকপ সহ আটক এক মাদক পাচারকারী। গোপন খবরের ভিত্তিতে সোমবার গভীর রাতে সোনামুড়া থানা ও বিএসএফ এর যৌথ অভিযানে আটক মুশফিকুর রহমান। অভিযান চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয় 3500 ইয়াবা ট্যাবলেট, 14 গ্রাম ব্রাউন সুগার ও 28 বোতল ফেন্সিডিল ও এসকপ সিরাপ। ধৃতের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করে মঙ্গলবার তাকে আদালতে তোলে পুলিশ। কোম্পানি কমান্ডার অজয় সাহেবের কাছ থেকে একটা ইনফরমেশন আসে যে আইটেমস এক্সচেঞ্জ হবে। সেই অনুযায়ী ওনারাও আমাদেরকে পুলিশের স্টেট চেয়েছে। এমনি আমাদের এখান থেকে ইন্সপেক্টর বিপ্লব দেববর্মা এবং সাব ইন্সপেক্টর জগবন্ধু দেবনাথ সঙ্গে স্টাফ নিয়ে বিএসএফের সঙ্গে জয়েন্ট অপারেশন করে এনসি নগরের একটি জায়গার। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নয় পর্দায়। নমস্কার।